ছোটবেলা আমরা অনেক রূপকথার গল্প শুনেছি। তেমনই একটি রূপকথার গল্প নিয়ে তৈরি কাজল রেখা মুভিটি। ধর্মমতীর সুখ পাখির কথা শুনে এক বাবা তার নিজের মেয়েকে বনবাসে পাঠায়, আর তারপর সেই মেয়ের সাথে দেখা হয় এক মৃত রাজকুমারের। তবে এর মধ্যে গল্পে আবির্ভাব ঘটে কুটনি দাসের, যে কিনা রাজা আর রানীর মিলনে বাধা হয়ে দাঁড়ায়। তবে শেষ পর্যন্ত রানীর সমস্ত বাধা বিপত্তি পাড়ি দিয়ে কিভাবে ধর্মমতী পাখির মাধ্যমে কুটনি দাসীকে শায়েস্তা করে, সেটাই দেখব আজকের কাজল রেখা মুভিটিতে। আশা করি মুভিটির কাহিনী আপনাদের অনেক ভালো লাগবে, তাই অনুরোধ রইল সম্পূর্ণ এক্সপ্লেনেশন দেখার। অনেক অনেক বছর আগের কথা। সাধু নামে এক সম্ভ্রান্ত বণিক ছিল। টাকা পয়সা, হাতি ঘোড়া, দাস দাসী কোনো কিছুতে তার কমতি ছিল না। কিন্তু সমস্যা হলো সাধু জুয়া খেলায় আসক্ত ছিল। পাশের রাজ্যের রাজার সাথে জুয়া খেলে অলরেডি অর্ধেক সম্পত্তি হারিয়ে ফেলেছে। তাতেও সাধুর শিক্ষা হয়নি। তাই আজ আবার রাজাকে নিমন্ত্রণ জানিয়েছে পাশা খেলার জন্য, যেন তার হারানোর সম্পদ জুয়া খেলে আবার উদ্ধার করতে পারে। দাসীরা অনেক নিষেধ করে যেন এই রাজার সাথে জুয়া না খেলে, কিন্তু সাধু কারো কথা শোনে না। এক দাসী তো সাধুর পায়ে পর্যন্ত পড়ে যেন আজ জুয়া না খেলে, কেননা দাসীর মনে হচ্ছে সাধু আজ তার সর্বস্ব হারিয়ে ফেলবে। তবে দাসীদের প্ল্যান ছিল ওই রাজাকে মদ খাইয়ে মাতাল করবে, তাতে করে সাধু যেন পাশা খেলায় জিতে যায়। তাই পাশা খেলার আগেই দাসীরা মিলে শুরু করে দেয় অসাধারণ এক গানের আসর। কিন্তু রাজাকে এত মদ খাইয়েও কোনো কাজ হলো না। এক এক করে সাধু তার টাকা পয়সা, দাস দাসী, হাতি ঘোড়া সবকিছু হারিয়ে ফেলল। শেষ পর্যন্ত নিজের মেয়ে কাজল রেখাকে নিয়ে বাজি ধরতে এক দাসী বলে, সাধু, আমরা না হয় তোমার পর, কিন্তু নিজের মেয়েকে নিয়ে ভাবে বাজি ধরো না। দাসীর মুখে কথা শোনার পর সাধুর জ্ঞান ফিরে আসে আর নিশ্চুপ হয়ে যায়। ওই রাজা সাধুর সব সম্মতি নিয়ে ওখান থেকে চলে যায়, আর এক মুহূর্তেই সবকিছু হারিয়ে পথের ফকির হয়ে যায় সাধু। আর এখান থেকে শুরু হয়ে যায় তার অভাব অনটনের জীবন। তার থেকেও বড় সমস্যা হলো কাজল রেখার বিয়ের বয়স হয়ে গেছে। আর এটা নিয়ে ব্রাহ্মণ সমাজে নানান কথা হচ্ছে যে কেন সাধু তার মেয়েকে বিয়ে দিচ্ছে না। এর মধ্যেই ৮০ বছরের এক উচ্চ বংশীয় বৃদ্ধ ব্রাহ্মণ এসে সাধুকে বলে যে, সাধু, আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই, তোমার মেয়েকে রাজরানী করে রাখবো। বৃদ্ধের এমন চাহিদা দেখে সাধু খেপে গিয়ে বৃদ্ধকে উদুম কেলানি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। নিজের কর্মদোষের কথা চিন্তা করে রাগে ক্ষোভে সাধু নদীর পাড়ে এসে কান্না করতে লাগে। ঠিক এমন সময় সাধু খেয়াল করে ধবধবে সাদা পঙ্খিরাজ নৌকায় ভাসতে ভাসতে একজন দরবেশ তার দিকে এগিয়ে আসছে। দরবেশ সাধুকে উদ্দেশ্য করে বলে, সাধু, এই নাও ধর্মমতী সুখ পাখি আর মহামূল্যের একটা আংটি। তুমি যদি এই সুখ পাখির কথা শুনে কাজ করো, তাহলে তোমার হারানো সকল সম্পত্তি ফিরে পাবে। এই বলে দরবেশ আবার পানিতে ভাসতে ভাসতে মিলিয়ে যায়। সাধু তো ধর্মমতীর সুখ পাখি পেয়ে অনেক খুশি। পাখিটা নিয়ে এসে কাজল রেখার হাতে দিয়ে বলে, মা, আমাদের খুব দ্রুতই ভাগ্য খুলে যাবে। আর এই পাখিটা কিন্তু কথা বলতে পারে। এরপর কাজল রেখা পাখির জন্য খাবার নিয়ে আসে, আর এভাবেই পাখির যত্ন করতে থাকে। এক রাতে সাধু কান্না করতে করতে ধর্মমতীর সুখ পাখিকে তার কষ্টের সব কথা বলে দেয়। তখন সুখ পাখি বলে, বাজারে গিয়ে ওই মহামূল্য আংটিটা বিক্রি করে দাও, আর তারপর তোমার বাবা রেখে যাওয়া নৌকাটা ঠিক করে পানিতে চলে যাও, তবে তোমার সুখের দিন ফিরে আসবে। এরপর সাধু ওই মহামূল্যবান আংটিটা বিক্রি করে তার বংশীয় নৌকাটা মেরামতে কাজ শুরু করে দেয়। সাধুয়ের কিছুদিন পরেই বাণিজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। মাসের পর মাস চলে যায়। সাধু বাণিজ্য থেকে অনেক অর্থ উপার্জন করে। সে অর্থ দিয়ে সাধু দাস দাসী কিনে নেয়। কিন্তু বাড়ি ফেরার পথেই ঘটে যায় ভীষণ এক দুর্ঘটনা। সাধুর নৌকায় ডাকাত দল হামলা করে। একটা সময় মনে হয় সাধু তার সব উপার্জিত সম্পদ হারিয়ে ফেলবে, কিন্তু না, সাধুই ডাকাত দলের সর্দারকে মেরে ফেলে, নিজের সম্পদ রক্ষা করে। আর এরপর সবকিছু নিয়ে বাড়ি ফিরে আসে। ধর্মমতী সুখ পাখির কথা অনুযায়ী কাজ করে সাধু তার হারানো সকল সম্পদ ফিরে পায়। সুখেই দিন কাটছিল তাদের। এরপর একদিন সাধু অনেক খুশি মনে ধর্মমতী সুখ পাখিকে গিয়ে বলে, সুখ পাখি, তোমার কথায় আমি সবকিছুই ফিরে পেয়েছি। এবার আমি আমার কাজল রেখার বিয়ে দিতে চাই। তুমি পারলে আমাকে এই ব্যাপারে সাহায্য করো। তখন ধর্মমতী সুখ পাখি বলে,
ওরে কি যে বলো, সাধু তোমার মেয়ের বিয়ে তো অনেক আগেই হয়ে গেছে। যাও তোমার মেয়েকে বনের মধ্যে রেখে আসো। এটা শুনে সাধুর বুক কেঁপে ওঠে। নিজের কলিজার মেয়েকে বনবাসে পাঠাতে হবে, কিন্তু পাখির বলি দেওয়ার নির্দেশ কখনোই সাধু অমান্য করতে পারবে না। সাধু তাহলে যে আবার সবকিছু হারিয়ে ফেলবে। বুকের উপর পাথর চাপা দিয়ে সাধু কাজল রেখাকে নিয়ে বনের উদ্দেশ্যে রওনা দেয়। কাজল রেখা তখনও জানে না যে তার পরবর্তী গন্তব্য কোথায় হতে চলেছে। এভাবে চলতে চলতে গভীর জঙ্গলের মধ্যে এসে পৌঁছায় সাধু আর কাজল রেখা। কাজল রেখা এতক্ষণে বুঝতে পেরেছে তার বাবা তাকে বনবাসে দিতে এসেছে। জলের পিপাসায় কাজল রেখা চলতে পারছে না। জঙ্গলের মধ্যে একটা বাড়ি দেখতে পেলে সে ওই বাড়ির বারান্দায় গিয়ে বসে, আর অপরদিকে সাধু জল নিয়ে আসার জন্য নদীর দিকে চলে যায়। কৌতূহলবশত কাজল রেখা ওই বাড়ির মধ্যে চলে যায়, আর স্পর্শ করতে বন্ধ ঘরের দরজাটা খুলে গেলে কাজল রেখা ঘরের মধ্যে প্রবেশ করে। কাজল রেখা ঘরের মধ্যে যাওয়া মাত্র দরজা অটোমেটিক বন্ধ হয়ে যায়। ভয় পেয়ে গেলে কাজল রেখা ঘরের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই খুলতে পারে না। অপরদিকে সাধু চলে আসলে অনেক চেষ্টা করে দরজা খোলার জন্য, কিন্তু ব্যর্থ হয়ে ওখান থেকে চলে যায়। এমন সময় ঘরের মধ্যে এক বৃদ্ধ এসে বলে, মা তুমি কান্না করো না, আজ তোমার বড় সুখের দিন, আজ তোমার স্বামীর সাথে সাক্ষাৎ হইব। কাজল রেখা এই সব কথা শুনে অনেক অবাক হয়ে যায়। তখন বৃদ্ধ কাজল রেখাকে পাশের রুমে নিয়ে গিয়ে বলে, এই মৃত কুমারই তোমার স্বামী। তোমার সততার তপস্যা দিয়ে মৃত কুমারকে জীবিত করে তুলতে হবে। তোমার সাধনে এই কুমারের শরীরের সকল সূচগুলো এক এক করে তুলে ফেলবে, শুধুমাত্র চোখের সূচ দুটো ছাড়া। কুমারের মাথার পাশে একটা গাছ আছে, চোখের সূচ তুলে ফেলার সাথে সাথে ওই গাছের পাতার রস কুমারের চোখে দিলেই কুমার জীবন ফিরে পাবে। এই কুমারই তোমার স্বামী। কিন্তু ধর্মমতী সুখ পাখি তোমার পরিচয় কুমারকে না দেওয়া পর্যন্ত তুমি নিজে থেকে তোমার পরিচয় কুমারকে কখনোই দেবে না। আর তোমার জীবনে অনেক কষ্ট লেখা আছে, সেই কষ্টগুলো তোমাকে সহ্য করতে হবে। তবে সাবধান, তুমি যদি কষ্ট থেকে বাঁচার ভয়ে তোমার আসল পরিচয় কুমারকে বলো, তাহলে তুমি আজন্মের জন্য বিধবা হয়ে যাবে। অসহায় কাজল রেখা পড়ে যায় অজানা এক দুঃখের সাগরে। লম্বা একটা গান করতে করতে এভাবেই শত সাধনায় কাজল তার মৃত স্বামীর শরীরের সূচগুলো তুলে ফেলে। এখন শুধু চোখের সূচ তোলা বাকি। অনেক ক্লান্ত হয়ে গেলে কাজল রেখা স্নান করার জন্য পুকুর ঘাটে চলে যায়। ঠিক ওই মুহূর্তেই এক বৃদ্ধ বাবা তার মেয়েকে নিয়ে এসে কাজল রেখাকে বলে, আমার মেয়েকে দাসী হিসেবে গ্রহণ করুন, আমি খুবই হতদরিদ্র। কাজল রেখা বলে, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, কি করে আপনার মেয়ে কিনে নেব? তবে আমার হাতের কঙ্কনের বিনিময়ে চাইলে আপনার মেয়েকে বিক্রি করতে পারেন। তখন এই লোকটা রাজি হয়ে যায়, আর হাতের কঙ্কনের বিনিময়ে মেয়েকে বিক্রি করে ওখানে রেখে চলে যায়। কাজল রেখা দাসী নাম জানতে চাইলে দাসী চুপ করে থাকে। তখন কাজল রেখা বলে, ঠিক আছে, নাম বলতে হবে না, কঙ্কন দিয়ে কিনলাম, তাই তোমার নাম কঙ্কন দাসী। শোনো দাসী, ওই যে ঘরের মধ্যে আমার মৃত স্বামী শুয়ে আছে, তুমি আবার ভয় পেও না জানো। তার মাথার পাশে একটা গাছ আছে, সেখান থেকে দুটো পাতা ছিঁড়ে রস করে রাখো। আমার মৃত স্বামীর চোখের দুটো সূচ তুলে পাতার রস চোখে লাগালেই সে জীবিত হয়ে উঠবে। তুমি পাতা রস করে রাখো, আমি স্নান করে এখনই চলে আসব। কিন্তু শয়তান দাসী ঘরে এসে কুমারের চোখের সূচ তুলে ফেলে, আর তারপর পাতার রস কুমারের চোখে লাগিয়ে দেয়। সাথে সাথে কুমার জীবিত হয়ে ওঠে, আর সামনে কঙ্কন দাসীকে দেখতে পায়। কুমার জীবিত হয়ে বলে, কে তুমি নারী? আমার জীবন করেছ দান, যাহা চাইবে তুমি তাহাই পাইবে, ইহাই আমার পণ। কঙ্কন দাসীতে কথা শুনে পাগল হয়ে যাওয়ার উপক্রম। তখন সাথে সাথে বলে ওঠে, কুমার তুমি আমাকে বিয়ে করো, আমি তোমার অর্ধাঙ্গিনী হতে চাই। কুমারও কঙ্কনার কথায় রাজি হয়ে যায়, আর এই মুহূর্তে কাজল রেখার রুমে এসে উপস্থিত হয়। কাজল রেখার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কুমার কাজল রেখাকে দেখে বলে, কি এই কন্যা? দাসী তাড়াহুড়ো করে উত্তর দেয়, কঙ্কন দিয়ে কিনলাম দাসী, নাম তার কঙ্কন দাসী। কাজল রেখা নিরুপায়, কিছুই বলার সাধ্য নেই তার। সে যদি তার সত্যিকারের পরিচয় দেয় তাহলে যে কুমার মারা যাবে। যতক্ষণ না পর্যন্ত ধর্মমতী সুখ পাখি কাজল রেখার পরিচয় কুমারের কাছে না দেয়, ততদিন কাজল রেখাকে কষ্ট ভোগ করতে হবে। দাসী হয়ে গেল রানী, আর রানী হয়ে গেল দাসী। ভাগ্যের কি নির্মম পরিহাস! আর এভাবেই কেটে যায় 10 বছর। সাধু এরপর থেকে তার মেয়েকে কখনোই দেখেনি, সে কোথায় আছে, কেমন আছে।
আদৌ বেঁচে আছে কিনা কিছুই জানে না। সাধু ধর্মমতী সুখ পাখিকে কাজল রেখার কথা জিজ্ঞেস করলে পাখি বলে, চিন্তা না করেন সাধু, কাজল রেখার দুঃখের দিন এখনো শেষ হয় নাই। সূর্য রাজা তখন সুখেই তার রাজ্য পরিচালনা করছিল। আর এই 10 বছরে কাজল রেখা অনেক বড় হয়ে গেছে। তার রাজার বাড়িতে রানীর দাসী হয়ে দিন কাটাচ্ছে। কাজল রেখার রূপ যৌবন ব্যবহার দেখে প্রথম থেকে রাজার সন্দেহ হয়েছিল যে এই মেয়ে আর যাই হোক দাসী হতে পারে না। তাই রাজা কাজল রেখাকে সবসময় সম্মানের চোখে দেখত। অপরদিকে রানীর মধ্যে সে কখনোই ভালো আচরণ লক্ষ্য করেননি। শুধু একবার না, রাজা অনেকবার কাজল রেখাকে জিজ্ঞাসা করেছিল তার আসল পরিচয় দেওয়ার জন্য, কিন্তু কাজল রেখা কখনোই তার আসল পরিচয়ের কথা বলেনি। ধর্মমতী সুখ পাখি বলার আগে যদি কাজল রেখা তার আসল পরিচয় দিয়ে দেয় তাহলে রাজাকে মারা যেতে হবে। তাই আজও কাজল রেখাকে বলে, কে তুমি সুন্দরী কন্যা, কোথায় তোমার ঘর? কিন্তু কাজল রেখা জানায় সে কঙ্কন দাসী। সূর্য রাজা এই কথা শুনে আজও নিরাশ হয়ে চলে গেল। অন্যদিকে রানীর কাজল রেখার উপর রাজার দুর্বলতা দেখে হিংসা হতে শুরু করে, আর সেই হিংসা থেকেই কাজল রেখার উপর আরো অত্যাচার শুরু করে দেয়। খুব বেশি কিছু একটা করতে পারে না, কেননা আর কেউ না জানুক রানী তো নিজেই জানে সে কাজল রেখার সাথে কতটা প্রতারণা করেছে। তবে রাজা রানীর এমন ছোট লোকের মতো আচরণগুলো খেয়াল করে আর কাজল রেখার উপর আরো বেশি দুর্বল হয়ে যায়। তখন রাজা রানীকে গিয়ে বলে, তুমি দাসীর উপর অযাচিত অত্যাচার করো কেন? আর কে এই দাসী, কোথা থেকে নিয়ে এসেছো? আমার এই কন্যাকে কখনই দাসী বলে মনে হয় না। তখন রানী হিমশিম খেয়ে বলে, কঙ্কন দিয়ে কিনেছি তাই নাম কঙ্কন দাসী। ওই দাসী একটা আস্ত শয়তান, 3 স্বস্তি দিয়ে আমাকে বিয়ে করেছো রাজা, দাসীর প্রতি দুর্বল হইও না। রাজা পরিচয় মহা চিন্তায়, কিছুতেই তার কোনো কাজে মন বসে না। রাজ্যসভায় কবির কবিতা শুনেও মন শীতল হয় না। তখন রাজা মন্ত্রীকে বলে, মন্ত্রী মশাই, আমি দেশ ভ্রমণে যাব, এর মধ্যে তুমি একটা কাজ করবা। তুমি যেভাবেই হোক দাসীর আসল পরিচয় খুঁজে বের করবা। এই বলে রাজা রানীর কাছে এসে জিজ্ঞাসা করে, আমি দেশ ভ্রমণে যাচ্ছি, তোমার কি কি লাগবে বলো। তখন রানী ফকিরের মতো এটা ওটা চাইতে লাগে। রাজা বিরক্ত হয়ে ওখান থেকে চলে যায়। ওর কাজল রেখার কাছে এসে বলে, তোমার কি লাগবে বলো। কাজল রেখা বলে, আমার কিছুই লাগবে না। অনেক জোরাজোরি করলে কাজল রেখা তার জন্য ধর্মমতী সুখ পাখি আনতে বলে। এই কথা শুনে রাজা অনেক খুশি হয়ে যায় আর ওখান থেকে দেশ ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেয়। 6টা মাস ভ্রমণের পরও রাজার মন স্থির হয় না। রাজা এক মুহূর্তের জন্য দাসীর কথা ভুলতে পারে না। যাই হোক, রাজা রানীর জন্য সবকিছু পেলেও দাসীর চাওয়া সেই ধর্মমতী সুখ পাখি খুঁজে পায় না। তাই রাজা এবার একাই রওনা দেয় সে পাখি খোঁজার জন্য। দেশ দেশান্তর রাজা খুঁজেই চলেছে সেই ধর্মমতী সুখ পাখিকে। অবশেষে এক বেদের মেয়ের কাছে জিজ্ঞাসা করলে সে কাজল রেখার বাবার খোঁজ দেয়। বেদের মেয়ে বলে, আপনি ওই বণিকের বাড়িতে গেলে ধর্মমতী সুখ পাখি পেয়ে যাবেন। রাজার আর খুশির অন্ত নেই। দ্রুত চলে আসে সাধু বণিকের বাড়িতে। সাধু এসে রাজার সামনে দাঁড়াতেই রাজা বলে, আপনার ধর্মমতী সুখ পাখিটা আমার চাই। সাধু সাথে সাথে গিয়ে ধর্মমতী সুখ পাখিটা নিয়ে এসে রাজাকে দিয়ে দেয়। রাজা অনেক অর্থ দিতে চাইলেও সাধু বিনা পয়সায় পাখিটা রাজাকে দিয়ে দেয়, কেননা সাধু বুঝতে পেরেছিল এই রাজাই তার মেয়ের জামাই, আর তার মেয়েই রাজাকে পাঠিয়েছে পাখিটার জন্য। তবে যেখানে সুখ থাকে, দুঃখ যেন তার ঠিক বিপরীতে অবস্থান করে। মেয়ে এখনো বেঁচে আছে, ভালো আছে। এই খবরটা তার বউকে দিতে আসলে দেখে সাধুর বউ ততক্ষণে মারা গেছে। পাখি পেয়ে কাজল রেখা যেন অমৃত খুঁজে পায়। অপরদিকে রানী রাজা আসাতে অনেক খুশি হয়ে যায় আর রাজাকে ইমপ্রেস করার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু রাজার তো রানীর এমন স্বভাবের জন্য অনেক আগে থেকেই তার উপর মন উঠে গেছে। পরের দিন মন্ত্রীরা রাজাকে বলে, আমি অনেক চেষ্টা করেছি দাসীর আসল পরিচয় জানার জন্য, কিন্তু প্রতিবারে আমি ব্যর্থ হয়েছি। তবে রাজামশাই, দাসীর জন্য একটা পরীক্ষার আয়োজন করুন। আপনার প্রাণীর বন্ধু সোনাধরকে রাজ্যে নিমন্ত্রণ করুন। পাখির ভার একদিন থাকবে রানীর উপর আর একদিন থাকবে দাসীর উপর, আর এভাবেই আমরা দাসীর আসল পরিচয় জানতে পারবো। শুরু হয়ে যায় রাজ্যে জাঁকজমকপূর্ণ উৎসব। কাজল রেখা পুরো বাড়ি সুন্দর করে সাজিয়ে তোলে। অপরদিকে রানী কোনো কাজে পারদর্শী না, তার মধ্যে যেন রানী হওয়ার কোনো যোগ্যতাই নেই। রানীর হাতের খাবার খেয়ে রাজা মন্ত্রী সোনাধর যেন বমি করে দেওয়ার উপক্রম। অপরদিকে দাসীর হাতে রান্না খেয়ে সবাই প্রশংসা করতে থাকে। তবে সমস্যা হচ্ছে, সোনাধরের কুনজর পড়ে যায় কাজল রেখার উপর। যদিও সে জানত রাজা কাজল রেখার প্রেমে পাগল। ঠিক ওই সময় মন্ত্রী আবার কাজল রেখাকে জিজ্ঞেস করে, দাসী, তুমি যদি তোমার বংশ পরিচয়টা দিতে।
কাজল রেখা বলে, আমার কোনো বংশ পরিচয় নাই, আমি দাসী। এই কথা শুনে রাজা রাগ করে ওখান থেকে চলে যায়। ওই রাতে সবাই ঘুমালে কাজল রেখার ঘরে কেউ একজন প্রবেশ করে আর ঘরের মধ্যে পায়ের ছাপ রেখে যায়। পরদিন সকালে রানী সবাইকে ডেকে বলে, দাসীর ঘরে কাল রাতে পরপুরুষ প্রবেশ করেছিল, এমন দুশ্চরিত্রা কন্যাকে আমার পুরীতে রাখবো না। রাজা এসে দাসীকে জিজ্ঞাসা করে, একে শুনি, সত্য বলো কন্যা। তখন দাসী বলে, যা শুনেছ সবকিছুই মিথ্যা রাজা, কেউ আমার বিরুদ্ধে অন্যায় করেছে, ধর্মমতীর সুখ পাখি সাক্ষী, আমি কোনো মিথ্যা বলছি না। তখন রাজদরবারে সবাই একত্রিত হয়ে ধর্মমতীর সুখ পাখির কাছে জানতে চায় কাল রাতে দাসীর ঘরে কেউ এসেছিল কিনা। পাখি বলে, কন্যার কপালের দোষ, সে কলঙ্কিনী, দাও বনবাসে। এমন কথা শুনে সবাই অবাক হয়ে যায় আর বলতে থাকে, ধর্মমতীর সুখ পাখি অসত্য কথা বলে কাজল রেখার কপাল পুড়িয়ে দিল। রাজা রাগান্বিত হয়ে বলেই দেয়, এই দাসীকে আমার পুরীতে দেখতে চাই না, কেউ তারে বনবাসে নিয়ে যাও। সোনাধর তখন একটা নৌকা করে দাসীকে নিয়ে চলে যায়। বনবাসে না দিয়ে উল্টো সোনাধর দাসীকে প্রস্তাব দেয় যে সে তাকে বিয়ে করতে চায়। এই কথা শুনে কাজল রেখা অনেক রাগ করে আর নৌকা থেকে নদীতে লাফ দেয়। সোনাধর নৌকার দাসকে নিয়ে কাজল রেখাকে নদী থেকে তুলে নিয়ে এসে পায়ে শিকল পরিয়ে রেখে দেয়। তখন কাজল রেখা রাগান্বিত হয়ে অভিশাপ দেয় যে হাওরে চর পড়ুক। শুরু হয় কাজল রেখার উপর অত্যাচার। কাজল রেখার এই অভিশাপ দেওয়ার সাথে সাথে পুরো হাওর চর শুকিয়ে পড়ে যায় আর নৌকা হঠাৎ থেমে যায়। সোনাধর উপরে এসে মাঝিকে বলে, নৌকা থামালেন কেন? মাঝি বলে, কন্যাকে ওই চরে নামিয়ে দিয়ে আসি, কুমার জোর কইরা কিছু পাওয়া যায় না, কোনো অধর্ম করো না। সোনাধর মাঝির কথা উপেক্ষা করলে মাঝি সোনাধরের একটা হাত ভেঙে ফেলে আর কাজল রেখাকে ওই চরে নামিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে রাজা মন খারাপ করে দিন অতিবাহিত করতে থাকে। দাসীর এমন কলঙ্ক কোনোভাবেই সে মেনে নিতে পারছিল না। এর মধ্যে এক পত্রবাহক আসলে রাজা তার দেওয়া চিঠিটা পড়ে ভীষণ রাগান্বিত হয়ে যায় আর তরবারি বের করে রানীকে মেরে ফেলার উদ্দেশ্যে রওনা দেয়। মন্ত্রী অবাক হয়ে রাজাকে বলে, কি হয়েছে রাজামশাই, আপনি তরবারি নিয়ে কোথায় যাচ্ছেন? রাজা বলে, এই চিঠিটা সোনাধর পাঠিয়েছে, সে লিখেছে কঙ্কনা দাসীর কোনো দোষ নাই, রানী আর সে মিথ্যা চক্রান্ত করে দাসীকে মিথ্যা কলঙ্ক দিয়ে রাজ্য থেকে বনবাসে পাঠাতে বাধ্য করেছে, আর এই মিথ্যার শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া আর কিছুই হতে পারে না। তখন মন্ত্রী বলে, রানী তো ঘরেই আছে, যে কোনো সময় বাড়তে পারবেন, এর আগে সোনাধরের একটা বিহিত হওয়া দরকার, আর তার আগে ওই দাসীরে খুঁজে বের করা দরকার খুব। ওইদিকে কাজল রেখার অবস্থা দিন দিন কঠিন হতে লাগে, জলের মধ্যে না খেতে পেয়ে দিন কাটাচ্ছিল। রাজা তার সৈন্যদল নিয়ে সোনাধরের কাছে এসে তাকে মারধর করে আর সোনাধরকে সাথে নিয়ে চরের উদ্দেশ্যে রওনা দেয় কাজল রেখাকে খোঁজার জন্য। কিন্তু সুচরাজা পুরো চর তন্ন তন্ন করে খুঁজেও কাজল রেখাকে খুঁজে পায় না। এর মধ্যেই ঘটে যায় আরেক অঘটন। চরের মধ্যে অচেতন অবস্থায় কাজল রেখাকে দেখে ওই পথ দিয়ে যাওয়া এক বণিক কাজল রেখাকে তার নৌকায় তুলে নিয়ে আসে। কাজল রেখার রূপ যৌবন দেখে যে কেউ বিমোহিত হয়ে যায়, তাই এই যুবকও কাজল রেখাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। কাজল রেখা নিশ্চুপ, সে তার নিজের পরিচয় কাউকে দিতে পারবে না, আর তাই সে অসহায়ের মতো সময় কাটাতে লাগে। বনি কাজল রেখাকে তাদের বাড়িতে নিয়ে আসলে কাজল রেখা দেখতে পায় এটা তারই বাড়ি। আজ 12 বছর পার হয়ে গেছে। সে বাড়িতে ফিরলে জানতে পারে তার বাবা মা অনেক আগেই মারা গেছে। যে যুবক বিয়ের প্রস্তাব দিয়ে তাকে তার বাড়িতে নিয়ে এসেছে সে আর কেউ না, সে কাজল রেখার নিজের রক্তের ভাই। বিধির কি বিধান! সময়ের ব্যবধানে আর রাজার জীবন বাঁচাতে কাজল রেখা কারো কাছেই তার সত্যিটা বলতে পারছে না, আর রাজার অনেক অবস্থায় পড়ে গেছে যেখানে তার নিজের ভাইকে বিয়ে করার জন্য প্রস্তুত হতে হচ্ছে। তখন কাজল রেখার ভাই বলে, জলপরি তুমি আমার শূন্য ঘর আলো করেছো, তুমি আমার কাছে কি চাও? যা চাইবে তাই তোমাকে দিব। কাজল রেখা এই সুযোগে বলে, যেভাবেই হোক তুমি আমার জন্য ধর্মমতী সুখ পাখি নিয়ে এসো। কুমার এই কথা শুনে ধর্মমতী সুখ পাখিকে নিয়ে আসার জন্য এই বেদিনীকে হায়ার করে। এদিকে সুজরাজা পাগলের মতো দেশ দেশান্তর কাজল রেখাকে খুঁজে চলেছে। খুঁজতে খুঁজতে রাজা ডাকাত দলের কাছে তার সর্বস্ব হারিয়ে ফেলে। তারপর এক বৃদ্ধ জেলেকে দেখতে পেয়ে বলে, দীঘল কালো চুল, পান পাতার মতো মুখ, এমন কোনো মেয়েকে আপনি দেখেছেন কিনা? অনেক অনুরোধ করার পর জেলেকে বলে, এইদিকে যাও, তুমি পেলেও পেতে পারো তোমার স্বপ্নের কন্যাকে। এদিকে কাজল রেখার বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে তার নিজের ভাইয়ের সাথে। বিয়ের আনন্দে শখের সব বলে উঠল।
অনুদিরে তুই কোন কোন কাজে লাগে, শেষ লাগে শিখন নারিকারা এলো, লাগে শিখন নারিকায়ে। তবে এর মধ্যে ওই বেদির কন্যা ধর্মপতির সুখ পাখি কিনে তাদের বাড়িতে হাজির। এটা দেখে কাজল রেখা যেন নতুন জীবন ফিরে পেল। আর ঠিক ওই মুহূর্তে সুচরাজাও তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। তখন ধর্মপতির সুখ পাখি কাজল রেখার ভাইকে বলে, ছি 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 ছি, ভাই হইয়া বোনকে না চিনিতে পারো, না শুনিয়া না জানিয়া বিয়া করিতে চাও। এই কথা বলে ধর্মমতির সুখ পাখি অদৃশ্যে বিলীন হয়ে যায়। ভাগ্যের কি নির্মম পরিহাস! হাজারো দুঃখ বেদনার কষ্টের পর অবশেষে দীর্ঘ 12 বছর পর কাজল রেখা তার স্বামীকে ফিরে পায়। এবার দাসী রূপী সেই রানীকে শায়েস্তা করার পালা। রাজা তার রাজ্যে ফিরে এসেই বাড়ির পাশে একটা গর্ত খুঁড়তে লাগে। রানী এসে বলে, কি হয়েছে রাজা, পুরীর মধ্যে গর্ত করার কারণ কি? তখন রাজা বলে, তুমি শোনো নাই রানী, ভাটিরাজ আমাদের পুরীতে আক্রমণ করব, তুমি আর আমি এই গর্তে লুকাইমো। কথা শুনে লোভী রানী ঘরের মধ্যে গিয়ে তার সব স্বর্ণ গহনা নিয়ে আসে, ওই গর্তে লাফ দেয়। আর রাজাকে বলে, কই রাজা, আসো আমার দ্বারে। ঠিক ওই মুহূর্তে রাজা প্রহরীদের নির্দেশ দেয় গর্তের বাতি ভরাট করার জন্য। রানী এবার প্রচন্ড ভয় পেয়ে যায়, আর উপরে কাজল রেখাকে দেখতে পেয়ে সব বুঝতে পারে। সে বুঝতে পারে হয়তো রাজা সব সত্যিটা জানতে পেরেছে। কিন্তু কাজল রেখা রানীরূপী দাসীর মতো পাষাণ নয়। কাজল রেখা তখন রাজাকে অনুরোধ করে যেন তাকে মেরে ফেলা না হয়। এরপর নকল রানীকে গর্ত থেকে তুলে পুরো রাজ্যের সামনে নাকে খত দেওয়ানো হয়। আর এখানেই মুভিটির কাহিনী শেষ হয়ে যায়। তো এই ছিল কাজল রেখা মুভিটির কাহিনী। মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।